আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল গ্রুপের প্রজেকশন, অর্থাৎ যেখানে আমরা ডেভেলপেবল সারফেস হিসাবে জেনারেটিং গ্লোবকে বেষ্টন করে একটা সিলিন্ডার আমরা কল্পনা করি, এবং সেই সিলিন্ডার যেটা এক্ষেত্রে নিরক্ষরেখাকে স্পর্শ করে থাকে। তো সেই সেই প্রজেকশনগুলোকে আমরা সিলিন্ড্রিক্যাল বলে থাকি, অর্থাৎ ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে তো একটা শ্রেণীবিভাগ হয়, সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল, প্ল্যানার। তো সিলিন্ড্রিক্যাল গ্রুপের প্রজেকশনের মধ্যে আমরা আজকে যেটা করব সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। তাহলে সিলিন্ড্রিক্যাল কথাটা এসছে যেহেতু ডেভেলপেবল সার্ভিস হিসেবে আমরা সিলিন্ডার ব্যবহার করছি। ইকুয়াল এরিয়া এটা প্রপার্টি থেকে এসছে, অর্থাৎ এই যে প্রজেকশনটা সেই প্রজেকশনটা এরিয়াকে ঠিক রাখবে। তাহলে আমরা সিলিন্ডার সরাসরি ব্যবহার করলেও এই প্রজেকশনটা কিন্তু নন পার্সপেক্টিভ প্রজেকশন। কেন নন পার্সপেক্টিভ? কারণ এই ইকুয়াল এরিয়া প্রপার্টি বজায় রাখার জন্য, যেহেতু সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, আমরা দেখব যে প্রতিটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান। বাস্তবে গ্লোবের মধ্যে প্রতিটি অক্ষরেখা তো নিরক্ষরেখা সমান নয়। নিরক্ষরেখা সব থেকে বড় অক্ষরেখা, মেরুর দিকে যত যায় অক্ষরেখাগুলো ছোট হয় এবং মেরু থেকে বিন্দুতে পরিণত হয়, কিন্তু এখানে প্রতিটি অক্ষরেখাই নিরক্ষরেখার সমান। তার মানে প্রতিটি অক্ষরেখা বরাবর যে ট্যানজেনশিয়াল স্কেল সেটা বেড়ে যাচ্ছে, ডিস্টরশন হচ্ছে, এবং যেটা মেরুবিন্দু সেটাও কিন্তু সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনে নিরক্ষরেখার সমান একটা রেখা হিসেবে এই প্রজেকশনে প্রজেক্ট হয়। তো সেই ট্যানজেনশিয়াল স্কেল যেটা ডিস্টরশন হচ্ছে, ইকুয়াল এরিয়া প্রপার্টি বজায় রাখার জন্য একই অনুপাতে রেডিয়াল স্কেলটাকে চাপা হচ্ছে, যার ফলে দুটো স্কেলের যে রেশিও সেটা সবসময় 1 রাখা হয়, যেখান থেকে ইকুয়াল এরিয়া প্রপার্টিটা বজায় থাকে। আমি এটা প্রথম দিন মানে বলা হয়নি, সেটা আজকে এটা মানে বলছি, এটা আজকে যে দুটো প্রজেকশন আমরা করবো তার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। অর্থাৎ ইকুয়াল এরিয়া প্রপার্টি কখন বজায় থাকে? যখন ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর ইনটু রেডিয়াল স্কেল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর এবং রেডিয়াল স্কেল ফ্যাক্টরের যে গুণফল সেটা সবসময় 1 হবে, তবেই আমরা বলবো যে ইকুয়াল এরিয়া প্রপার্টি বজায় থাকছে। আর ইকুয়াল শেপ, যেটাকে আমরা অর্থমরফিক বলবো, সেক্ষেত্রে আমরা দেখবো ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু রেডিয়াল স্কেল ফ্যাক্টর। অর্থাৎ ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর যা বা যতটা ডিস্টরশন হবে ঠিক সম পরিমাণ রেডিয়াল স্কেল ফ্যাক্টর ডিস্টরশন হবে এবং দুটো সেম হয়ে যাবে। তখন আমরা ইকুয়াল শেপ বা অর্থমরফিক প্রপার্টিটা পাবো। আর দুটোর গুণফল এক হলে বুঝবো যে ইকুয়াল এরিয়া প্রপার্টিটা মেনটেন হচ্ছে। তো এই প্রজেকশনটাতে যেহেতু ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টরটা বেড়ে যায়, তার জন্য রেডিয়াল স্কেল ফ্যাক্টরটাকে আমরা সম অনুপাতে কমাই, যার ফলে দুটোর প্রোডাক্ট বা গুণফল অলওয়েজ সেম থাকে এবং সেটা এক। যেহেতু সিলিন্ড্রিক্যাল গ্রুপের প্রজেকশন, ইকুয়েটোরিয়াল রিজিয়ন এই প্রজেকশনে সব থেকে ভালো বোঝা করা যায়। যদিও এই প্রজেকশন আমরা গোটা পৃথিবীকে আঁকতে পারি, কিন্তু মেরুর দিকে শেপের ডিস্টরশন খুব বেশি হয়। চলো এবার আমরা স্টেপ গুলো দেখে নিই। তাহলে সব প্রজেকশনের একই স্টেপ থেকে শুরু হয়, সেটা হচ্ছে রেডিয়াস অফ জেনারেটিং গ্লোব, আর বড় হাতের আর, যেটাকে আমরা বের করি, বলার দরকার নেই। নেক্সট হচ্ছে প্ল্যান ফর দ্য এক্সটেনশন বা প্ল্যান অফ প্রজেকশন, সেটা আমরা করি। সেখানে প্যারালালস টু বি ড্রন, কি কি প্যারালাল আমাকে ড্র করতে হবে অ্যাকর্ডিং টু দ্য এক্সটেনশন, অর্থাৎ কতটা আমাকে আঁকতে বলেছে বা প্রজেক্ট করতে বলেছে। মেরিডিয়ানস টু বি ড্রন, একই রকম ভাবে এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল বা সেন্ট্রাল মেরিডিয়ানের কোনো গল্প নেই। ওকে, নেক্সট হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ডিভিশন অ্যালং ইকুয়েটর ফর ড্রয়িং বা স্পেসিং
ফর স্পেসিং মেরিডিয়ানস। ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম ডি। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হবে, 2 পাই আর বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। ঠিক আছে, অর্থাৎ ইকুয়েটরের লেন্থ আমরা জানি 2 পাই আর, ইকুয়েটরের যেটা ট্রু লেন্থ সেটা 360 ডিগ্রি, সেটাকে আমরা 360 দিয়ে ভাগ করে ইন্টারভ্যাল দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব যে যে ইন্টারভ্যালটা আমাকে দিয়েছে সেই ইন্টারভ্যাল অনুযায়ী কত ইঞ্চ পর পর আমাকে মেরিডিয়ানটা রাখতে হবে। নেক্সট হচ্ছে হাইট অফ ইচ প্যারালালস ফ্রম ইকুয়েটর। ওকে, এইটাকে আমরা এইচ ফাই বা ডি ফাইও বলতে পারি। এইচ ফাই কেন ইউজ করলাম, কারণ হচ্ছে যে প্রতিটি প্যারালালের হাইট আমরা এখান থেকে বের করব, অর্থাৎ যতগুলো প্যারালাল ততগুলো হাইট বেরোবে, সেই জন্য এইচ ফাই আর সাইন ফাই। ঠিক আছে, তাহলে যেহেতু একাধিক হাইট পাবো তাহলে আমাকে টেবিল করতে হবে। ল্যাটিটিউড ফাই আর হচ্ছে আর ফাই, সরি এইচ ফাই। এবার যতগুলো প্যারালাল থাকবে ততগুলো বেরোবে। ঠিক আছে, ততগুলো হাইট বেরোবে। অর্থাৎ আমি যখন ইকুয়েটর থেকে বাকি প্যারালাল গুলো আঁকবো, প্রতিটি প্যারালাল ইকুয়েটর থেকে কতটা ওপরে বা ইকুয়েটর থেকে কতটা দক্ষিণে, সেটাই আমরা বলছি বেসিক্যালি হাইট অফ এনি প্যারালাল, বা ইচ কথাটা না বলে এনি বলে দিই। এই হচ্ছে ক্যালকুলেশন, এর বাইরে আর কিছু নেই। এবার আমরা ড্রয়িংটা দেখব। যেহেতু রিভিশন ক্লাস, খুব বেশি ডিটেলে যাচ্ছি না, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলবি। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা যে কোনো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন আমরা যখন ড্রয়িং করব, প্রথমে আমরা খাতার ঠিক মাঝখান দিয়ে খাতাটাকে ল্যান্ডস্কেপ করে নেব। হ্যাঁ, আমাদের যে খাতার পেজটা থাকবে সেটাকে ল্যান্ডস্কেপ করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ সাধারণত এই প্রজেকশনের ইস্ট ওয়েস্ট এক্সটেনশন, মানে ইস্ট ওয়েস্টের দিকে চওড়া বেশি হয়। আমি খাতার মাঝখানে একটা দাগ টেনে নেবো, যেটা বেসিক্যালি ইকুয়েটর হবে। ঠিক আছে, এবার অনেক সময় গোটা পৃথিবী না দিয়ে ছোট একটা অংশ দিতে পারে, সেখানে হয়তো আদৌ ইকুয়েটরটা নেই, ইকুয়েটরটা ছাড়াই এক্সটেনশন দিয়েছে, সেটা হতে পারে। সেটা প্ল্যান যখন করছিস তখনই বুঝে যাবি যে কি এক্সটেনশন দিয়েছে, সেই অনুযায়ী যদি মনে হয় যে ইকুয়েটরের ওপরের দিকের অংশটা দিয়েছে, তাহলে এই দাগটা একটু নিচের দিকে টানবি। যদি মনে হয় যে দক্ষিণের অর্থাৎ দক্ষিণ গোলার্ধের অংশ দিয়েছে, তাহলে এই দাগটা উপরের দিকে, খাতার উপরের দিকে টানবি। আর যদি মনে হয় যে উত্তর এবং দক্ষিণ ব্যালেন্স করে দিয়েছে, তাহলে মাঝখান দিয়ে টানলেই হবে। এইবার এটা যদি ইকুয়েটর হয়, আমরা একটা ভ্যালু বের করলাম যে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস। সেই একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা ডায়াগোনাল স্কেলে সঠিকভাবে মাপ নিয়ে আমরা ইকুয়েটরকে যতগুলো মেরিডিয়ান আঁকতে বলেছে আমরা ততগুলো ভাগ এখানে করে নেব। ঠিক আছে, করে নিলাম। নেক্সট আমি কি বলেছি, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই সেট স্কোয়ার ব্যবহার করব, না হলে চাঁদা ব্যবহার করব, যাই করি। কারণ এই যে ইকুয়েটর, তার পারপেন্ডিকুলার হবে কিন্তু মেরিডিয়ান গুলো। ঠিক আছে, মেরিডিয়ান গুলো কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে, তার জন্য সেট স্কোয়ার ব্যবহার করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ওকে, আমার কিন্তু ঠিকঠাক হলো না, হাত দিয়ে করলাম তো টেনে রেখে গেছে। তাহলে মেরিডিয়ান গুলো আমার টানা হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে প্যারালাল গুলো টানবো। আমি যতগুলো প্যারালাল টানতে হবে প্রত্যেকটা প্যারালালের হাইট পেয়ে গেছি। এবার এটা তো জিরো, নিরক্ষরেখা, তার মানে আমি 10 ডিগ্রি যে হাইট, সেটা যদি নর্থ সাউথ দুদিকেই থাকে, অর্থাৎ দুদিকেই যদি এক্সটেনশন দেয়, তাহলে আমরা সেই অনুযায়ী নেব। এইবার তোদের সুবিধার জন্য আমি বলি, এক্ষেত্রে সেট স্কোয়ার ব্যবহার না করে কিভাবে করবি, এদিকেও মার্ক করবি
হাইট গুলো এদিকেও মার্ক করবি। তাহলে কি হবে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করলেই আমি সেই প্যারালালটা পেয়ে যাব। অর্থাৎ শুধুমাত্র মিডিলের কোনো একটা প্যারালাল মেরিডিয়ানের উপরে হাইট গুলো মার্ক না করে আমি যদি দুদিকে করি, তাহলে আমি সেট স্কয়ার ব্যবহার না করেই করতে পারবো, দাগগুলো টানতে পারবো। ঠিক আছে, তাহলে যতগুলো হাইট আমার দরকার আমি সেই হাইট গুলো নিয়ে নিলাম দুদিকেই। এবার সেই বিন্দুগুলোকে যোগ করব। এবার একটা জিনিস খেয়াল কর, গ্লোবের উপরে আমরা দেখি যে পরপর দুটো প্যারালালের মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু একই থাকে, কিন্তু এখানে কি হচ্ছে, নিরক্ষরেখার সঙ্গে 10 ডিগ্রি বা এটা যদি 20 ডিগ্রি হয় যাই ধরি, যে গ্যাপ, তারপরের দুটো প্যারালালের মধ্যে গ্যাপ কিন্তু কমছে, তারপরের দুটো প্যারালালের মধ্যে গ্যাপ আরো কমছে। এটা কেন করা হচ্ছে, কারণ প্রতিটি প্যারালাল যে অনুপাতে স্ট্রেসড হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্যের তুলনায় মেরিডিয়ান বরাবর, সেই অনুপাতেই তাকে চেপে দেওয়া হচ্ছে যাতে ইকুয়াল এরিয়া প্রপার্টিটা মেনটেন করা হয়। এটাই হচ্ছে এর মূল প্রিন্সিপাল। তাহলে ড্রয়িংটা বোঝা গেল কিভাবে করতে হবে। হুম স্যার। হুম এবার বাকি কাজ লেভেলিং। এবার অনেক সময় ইকুয়েটরকে ছাড়াই এক্সটেনশন দিয়ে দেয়, বা ইকুয়েটর এক্সটেনশনের যে ইন্টারভ্যাল আছে সেই ইন্টারভ্যালের মধ্যে ইকুয়েটরটা পড়ে না, তখন আমরা কি করি, ইকুয়েটরটাকে ডটেড লাইনে দেখাই। কারণ ইকুয়েটর তো থাকতেই হবে, ইকুয়েটর ছাড়া আমি হাইট গুলো মাপবো কি করে। ইকুয়েটর যদি এক্সটেনশনের মধ্যে না পড়ে তখন ইকুয়েটরটা আমরা ডটেড লাইনে দেখাই। ওকে, আচ্ছা এবার আমরা যেমন ভাবে লেভেলিং করব, অর্থাৎ ভ্যালু গুলোর মান লিখবো 0 ডিগ্রি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 20, 40, 60, 80। সৌন্দর্যের জন্য অনেকে কি করে, এই সাইডে আর যে কোনো এই সাইডে লিখে রেখে দেয়, বাকি দিকটা ফাঁকা রেখে দেয়। তা করবি না, এদিকেও লিখবি, এদিকেও লিখবি, এদিকেও লিখবি, এদিকেও লিখবি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপরে সুন্দর করে একটা মোটা দাগের বর্ডার দিয়ে দিবি, দিয়ে উপরে হেডিং লিখবি গ্র্যাটিকিউলস অন সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। তারপরে নিচে যদি সাইডে যদি জায়গা না থাকে, নিচে এক্সটেনশন আর ইন্টারভ্যাল, আর এখানে প্রিন্সিপাল স্কেল, অর্থাৎ যে স্কেলের উপর ভিত্তি করে প্রজেকশনটা ড্র করা হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে লেন্থ অফ এনি প্যারালাল অন গ্লোব ইজ ইকুয়াল টু 2 পাই আর cos phi, তাই তো? আর লেন্থ অফ এনি প্যারালাল অন সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন কি 2 পাই আর, তাই তো? তাহলে ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর যদি বলি, তাহলে আমরা বলেছিলাম যে স্কেল ফ্যাক্টর আমরা 3 রকম ভাবে বের করতে পারি, দুটো স্কেলের রেশিও করে, দুটো স্কেলের ডিনোমিনেটরকে রেশিও করে, বা লেন্থ অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ বা গ্লোবাল লেন্থ এবং প্রজেকশনাল লেন্থ দুটো যদি আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর এর সূত্র হচ্ছে লেন্থ অন গ্লোব ডিভাইডেড বাই লেন্থ অন প্রজেকশন। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি 2 পাই আর cos phi ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে বেসিক্যালি স্যার cos phi, হ্যাঁ বলো। স্যার সিলিন্ড্রিক্যালের ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর করতে গেলে আগে 2 পাই আর বাই
2 পাই আর cos phi দিয়ে করতে হয় না? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ওই length of parallel of projection by length of parallel on globe. আচ্ছা, তাহলে আমি ভুল করলাম, উল্টো করলাম। লেন্থ অন প্রজেকশন এটা উপরে থাকবে, তাই তো? আর লেন্থ অন গ্লোব, আচ্ছা, তাহলে হবে 2 পাই আর ডিভাইডেড বাই 2 পাই আর cos phi, তার মানে হচ্ছে 1 বাই cos phi, তার মানে বেসিক্যালি sec phi। ঠিক আছে, অর্থাৎ তার মানে প্রতিটি প্যারালাল সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে sec phi টাইম হারে তার অ্যাকচুয়াল লেন্থের থেকে বেড়ে যাচ্ছে। প্রতিটি প্যারালাল তার অ্যাকচুয়াল লেন্থের থেকে sec phi টাইম হারে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এবার যদি বলি যে 60 ডিগ্রি যেটা প্যারালাল সেই বরাবর ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর কত হবে, তাহলে সিম্পলি আমাদের এত কিছু করার দরকার নেই, sec 60 ডিগ্রি করলেই বেরিয়ে যাবে। দেখবে sec 60 ডিগ্রির মান 0.5 বলতে কত দেখতো, 0.5 না 2 হবে, 1 বাই cos 60 কর, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, কারোর কাছে ক্যালকুলেটর? স্যার 2 হচ্ছে 2। হ্যাঁ 2 হচ্ছে, হ্যাঁ স্যার 2 বেসিক্যালি হচ্ছে। 2ই হবে, কারণ দ্বিগুণ, অর্থাৎ প্রজেকশনে 60 ডিগ্রি প্যারালাল তার অ্যাকচুয়াল লেন্থের থেকে দ্বিগুণ হয়ে যায়। ওকে, ওই জন্য sec 60 ডিগ্রি মান আসছে 2, তার মানে তার অ্যাকচুয়াল যা লেন্থ সেটার দ্বিগুণ হিসেবেও প্রজেকশনে উপস্থাপিত হয়। বোঝা গেল? তাহলে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে যে কোনো প্যারালালের যদি কত গুণ সে বেড়ে গেছে অ্যাকচুয়াল লেন্থের থেকে সেটা যদি আমরা বের করি, তাহলে আমরা সিম্পলি sec phi করব। এবার যদি আমাকে রিয়েল স্কেল বের করতে বলে, পরীক্ষাতে কিন্তু অনেক সময় আসে, আমি শর্ট কোশ্চেন গুলো সময় মতো দিয়ে দেবো, ঠিক আছে? যদি রিয়েল স্কেল বা অ্যাকচুয়াল স্কেল বের করতে বলে যে কোনো প্যারালাল বরাবর সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে, তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে প্রিন্সিপাল স্কেলটা আমার জানা দরকার, প্রিন্সিপাল স্কেলটা আমার জানা দরকার, আর কি জানা দরকার সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর। এই দুটো জিনিস যদি আমি জানি, তাহলে যে কোনো প্যারালাল বরাবর আমি অ্যাকচুয়াল স্কেল বা রিয়েল স্কেল বের করতে পারবো। আর যদি কোনো মেরিডিয়ান বরাবর অ্যাকচুয়াল স্কেল বের করতে বলে, সেক্ষেত্রে আমার রেডিয়াল স্কেল ফ্যাক্টরটা জানা থাকলেই হবে। তো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনে আমি যদি 60 ডিগ্রি প্যারালাল বরাবর অ্যাকচুয়াল স্কেল, অর্থাৎ মানচিত্রে অ্যাকচুয়াল স্কেল 60 ডিগ্রি প্যারালাল বরাবর যদি বের করতে যাই, তাহলে কি করব? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল স্কেল ইনটু sec phi, সিম্পলি। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে প্রিন্সিপাল রিয়েল স্কেল বের করতে বললে আমরা ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর জানলে সেখান থেকে প্রিন্সিপাল স্কেলের সঙ্গে সেটাকে জাস্ট মাল্টিপ্লাই করলে আমার কিন্তু রিয়েল স্কেলটা পেয়ে যাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা 60 ডিগ্রি প্যারালাল বরাবর রিয়েল স্কেল বের করলাম। আমরা জানি নিরক্ষরেখা যতটা লম্বা 60 ডিগ্রি প্যারালাল তার অর্ধেক লম্বা, কিন্তু এখানে কি হচ্ছে, এই প্রজেকশনে নিরক্ষরেখার সমান 60 ডিগ্রি প্যারালাল আমরা পাচ্ছি, তার মানে সেটা দ্বিগুণ লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য sec phi এসছে 2। এবার আমরা যখন তার মানে যেহেতু দ্বিগুণ লম্বা হয়ে গেল, তার মানে কি তার যে অ্যাকচুয়ালি তার যে স্কেল, অর্থাৎ তার যে আরএফ এর যে ডিনোমিনেটর সেটা তো অর্ধেক হয়ে যাওয়ার কথা, তাই হয়েছে। প্রিন্সিপাল স্কেল ইনটু sec phi করলাম, অটোমেটিক্যালি আমরা দেখলাম যে যেটা 100 মিলিয়ন ছিল সেটাই 50 মিলিয়ন হয়ে গেল। ঠিক আছে, স্যার বলছিলাম ট্রানজিশন স্কেল ফ্যাক্টর তো ওখানে আগে লেংথ অফ গ্লোব হবে না? আমি তো ওখানে লেংথ অফ গ্লোব বাই লেংথ অফ প্যারালাল। লেন্থ অন গ্লোব ডিভাইড বাই লেন্থ অন প্রজেকশন। আচ্ছা ঠিক আছে, এটা একটু চেক করে নেবো আমি। সে আশিস সরকারের বইয়ে আছে যে লেংথ অফ প্যারালাল অন এ গ্লোব বাই লেংথ অফ সেম প্যারালাল অর ম্যাপ। আর কি আছে?
স্কেল দিয়ে কি আছে, ডিনোমিনেটর অফ প্রিন্সিপাল স্কেল ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ অ্যাকচুয়াল স্কেল। The denominator of the principal scale along a parallel, denominator of real scale along the same parallel. হ্যাঁ, তাহলে লেন্থটা উল্টো হবে। এই প্রজেকশনের ক্ষেত্রেই আমি তোকে বলছি, যেটা আমরা এক্ষুনি বের করলাম, অ্যাকচুয়াল এই প্রিন্সিপাল স্কেলের ডিনোমিনেটর কত, 100 মিলিয়ন, তাই তো কি, তাই তো? হ্যাঁ স্যার, প্রিন্সিপাল ধরলাম 100 মিলিয়ন, আর রিয়েল স্কেলের ডিনোমিনেটর হবে 50 মিলিয়ন, 60 ডিগ্রি প্যারালাল বরাবর, তাই তো? তো সেক্ষেত্রে ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর যদি আমরা ডিনোমিনেটর অফ প্রিন্সিপাল স্কেল ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ রিয়েল স্কেল সেটা যদি করি, তার মানে 100 মিলিয়ন ডিভাইডেড বাই 50 মিলিয়ন, দুই আসছে, তাই তো? দুইটা তখনই আসবে যখন সেক ফাই করব, তার মানে লেন্থ যখন বলবো, আশিস সরকারের লেন্থের ক্ষেত্রে ভুল আছে, যখন লেন্থ বলবে তখন কিন্তু আমরা লেন্থ অন প্রজেকশন ডিভাইডেড বাই লেন্থ অন গ্লোব করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। না হলে দুইটা আমরা পেতাম না স্যার তো। আশিস সরকারের বইয়ে তো স্যার হ্যাঁ, হতে পারে সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিনিয়ার প্রজেকশনের ওখানেই আশিস সরকার ওখানে ওটাই দেওয়া আছে যে 2πr/2πr cos phi। হ্যাঁ, এক্স্যাক্টলি। লেন্থ সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে তো উল্টে যায়, ওটাই দেওয়া আছে। তার মানে মানে হচ্ছে উনি প্রথমে, অর্থাৎ প্রজেকশনের ইন্ট্রোডাক্টরি আলোচনায় স্কেল ফ্যাক্টরের যে ডেফিনেশনটা দিয়েছেন, মানে ইকুয়েশনটা, সেখানে লেন্থের ব্যাপারটা উনি ওখানে ওই জায়গাটাতে ভুল লেখা আছে, পরে কিন্তু আবার ঠিক করা আছে। না হলে দুইটা আমরা পেতাম না, আমরা যদি cos phi করতাম তাহলে 0.5 হতো, ওটা দিয়ে যে করা যাবে না তা ইন্ট্রোডাকশন না। পার্টটা দেখে বললাম এটা। হ্যাঁ হ্যাঁ, বল। আমি ইন্ট্রোডাকশন পার্টটা দেখেই বললাম, হ্যাঁ ইন্ট্রোডাকশন হ্যাঁ পার্টে হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা ঠিক, ওটা ভুল লেখা আছে। তবে ওই ওই অনুপাতটা যদি করি, অর্থাৎ লেন্থ অন গ্লোব ডিভাইড বাই লেন্থ অন প্রজেকশন, সেক্ষেত্রে 2πr cos phi বাই 2πr, তার মানে cos phi। এবার আমি যদি 60 ডিগ্রি প্যারালাল বরাবর বের করতে চাই, তাহলে cos 60 ডিগ্রি, সেক্ষেত্রে মান আসবে 0.5। অর্থাৎ এই যে ভ্যালুটা, এটাও নির্দেশ করছে যে তোর ইকুয়েটরের থেকে 60 ডিগ্রি প্যারালাল হচ্ছে হাফ, ইকুয়েটরের থেকে 60 ডিগ্রি প্যারালাল হচ্ছে হাফ, অর্থাৎ ট্রু লেন্থ ইকুয়েটরের থেকে কে কতটা ইকুয়েটরের থেকে ছোট সেটা এখানে বেরোবে, বোঝা গেল? ইকুয়েটরের থেকে প্রতিটি প্যারালাল কতটা ছোট সেটা আমরা এইভাবে বের করতে পারবো cos phi করলেই। এইবার এটা দিয়েও আমরা কিন্তু আলটিমেটলি রিয়েল স্কেলটা বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আমি যখন আগেরটা করলাম পুরো প্রিন্সিপাল স্কেলের সঙ্গে sec phi গুণ করলাম, এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল স্কেলকে এই cos phi দিয়ে ভাগ করব, জাস্ট এইটা, তাহলে আমরা ওই সেম পেয়ে যাব। যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলি যে 1/100 মিলিয়ন ছিল, সেটা ভাগ 0.5, ঠিক আছে? তার মানে 1/100 মিলিয়ন ইন্টু 1/0.5, তাই তো? এত ঝামেলা যাওয়ার কি দরকার, সরাসরি যেটা করবো তাহলে এই ক্ষেত্রে ডিনোমিনেটর ইন্টু cos phi এইটা করবো, তাহলেই বেরোবে। অর্থাৎ এক্ষেত্রে 100 মিলিয়ন ইন্টু যদি 0.5 করি তাহলে 50 মিলিয়ন হয়ে যাবে, বুঝলি? এভাবেও করা যাবে, কোনো অসুবিধা নেই, কনফিউশনের কোনো জায়গাই নেই। শুধু আগেরটার ক্ষেত্রে আমি সরাসরি স্কেল অর্থাৎ আরএফটাকে নিয়েছিলাম, এখানে আমি শুধু ডিনোমিনেটরটাকে নিলাম। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিনিয়ার প্রজেকশন থেকে আশা করি তাহলে আর কোনো জিজ্ঞাসা নেই, যদি থাকে বলো, নাহলে আমরা এবার চলে যাব মার্কেটস প্রজেকশন, বা যেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল অর্থোমরফিক প্রজেকশন বলে থাকি। বর্তমানে এই মার্কেটস প্রজেকশন বহুল ব্যবহৃত, সব থেকে জনপ্রিয় একটা প্রজেকশন, যদিও এর মডিফাইড রূপটা ব্যবহার করা হয়।
আছিস ক্লাসে নাকি? হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ স্যার। তাহলে কনফিউশন দূর হলো নিশ্চয়ই। হ্যাঁ স্যার, হয়েছে। হুম। পরীক্ষাতে কিন্তু ছোট ছোট শর্ট কোশ্চেন আসবে, যেমন ধর লিমিটেশন আসতে পারে, কোন একটা প্রজেকশন বলে দিল যে লিমিটেশন বলো বা তার ইউজ বলো, এরকম কিন্তু কোশ্চেন দেবে, যেহেতু বাড়িতে বসে পরীক্ষা দিবি। আচ্ছা, আশিস সরকার যদি কারো থাকে বের করে রাখিস মার্কেটার্স এর প্রজেকশনের অংশটা। আচ্ছা, এটাও সিলিন্ড্রিক্যাল গ্রুপের প্রজেকশন, কিন্তু সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিরিয়া প্রজেকশনের ঠিক উল্টো হচ্ছে এটা। অর্থাৎ সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে সেখানে আমরা একটা সিলিন্ডার ব্যবহার করেছি ধরে নিয়ে, সেটা প্রিন্সিপালে আমরা দেখেছি। এখানেও আমরা একটা সিলিন্ডার ব্যবহার করব, যেটা ইকুয়েটরকে টাচ করে থাকবে, রাইট সার্কুলার সিলিন্ডার, যেখানে গ্লোবটা সোজাসুজি দাঁড়িয়ে থাকবে। এইবার এটা নন পার্সপেক্টিভ কেন? কারণ এই প্রজেকশনটাও ম্যাথমেটিক্যালি ড্র করা হয়েছে, কারণ এর অর্থ মরফিক প্রপার্টিটা বজায় রাখার জন্য, অর্থাৎ সম আকৃতি বজায় রাখার জন্য এই প্রজেকশনটা ম্যাথমেটিক্যালি করা হয়েছে। ইট ইজ নট এ পার্সপেক্টিভ প্রজেকশন। ওকে, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়াও তাই ছিল, ওখানে ইকুয়াল এরিয়া প্রপার্টিটা আমরা মেনটেন করেছিলাম। তো অর্থমরফিক প্রপার্টিটা আমি একটু আগেই বললাম যে অর্থমরফিক প্রপার্টি তখনই বজায় থাকে যখন দুটো স্কেল সেম থাকে, অর্থাৎ অ্যালং মেরিডিয়ান, যেটাকে আমরা রেডিয়াল স্কেল ফ্যাক্টর বলে থাকি, আর অ্যালং প্যারালাল, যেটাকে আমরা ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর বলে থাকি। দুটো স্কেল যখন সম বা সেম হবে, তখনই আমরা বলতে পারবো যে প্রজেকশনটা ইকুয়াল শেপ বা অর্থমরফিক প্রপার্টি বজায় রাখছে। তো মার্কেটার্স প্রজেকশনে সেই প্রিন্সিপালটাই ফলো করা হয়েছে। আমরা যে কোনো সিলিন্ড্রিক্যাল গ্রুপের প্রজেকশনে দেখে থাকি যে ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর সেক ফাই হয়ে থাকে। তার মানে প্রতিটি প্যারালাল তাদের অ্যাকচুয়াল দৈর্ঘ্যের থেকে নিরক্ষরেখা বাদ দিয়ে বেশি লম্বা থাকে, এবং সেটা কতটা? সেক ফাই টাইম হারে। অর্থাৎ যে কোনো প্রজেকশনের যে কোনো প্যারালালের যে অ্যাকচুয়াল লেন্থ, সেটার সঙ্গে সেক ফাই গুণ করলেই তার প্রজেকশনের লেন্থ আমরা পেয়ে যাব। এবার যেহেতু সেক ফাই টাইম হারে বেড়ে যায় প্রতিটি প্যারালাল, সেই জন্য প্রতিটি প্যারালাল ইকুয়েটর থেকে যতটা হাইটে অবস্থিত এবং সেই প্যারালাল যতটা বেড়ে যাচ্ছে, ঠিক তত গুণ ওই প্যারালালের হাইট ইকুয়েটর থেকে বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ ইকুয়েটর ধরলাম 10 ডিগ্রি প্যারালাল, বাস্তবে হয়তো ইকুয়েটর থেকে 10 ডিগ্রি প্যারালাল গ্লোবে 2 ইঞ্চ দূরে আছে, কিন্তু যেহেতু 10 ডিগ্রি প্যারালাল সেক ফাই টাইম হারে বেড়ে গেছে, অর্থাৎ 1.0 সামথিং একটা অনুপাত আসবে, তাই অত গুণ এটাকেও বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ তার মানে এটা 2 ইঞ্চি হবে না, 2 এর থেকে একটু উঁচুতে অবস্থান করবে। বোঝা গেল প্রজেকশনে? একই রকম ভাবে নেক্সট প্যারালালটা আবার সেক ফাই টাইম হারে বেড়ে যাচ্ছে, তার ফলে ওর হাইট আরো বেড়ে যাবে। এইভাবে আমরা মার্কেটার প্রজেকশনে দেখে থাকি যে ইন্টার প্যারালাল ডিস্টেন্স ক্রমশ মেরুর দিকে বেড়ে যায়, এই কারণেই বেড়ে যায়। অর্থাৎ যে প্যারালাল যত বেশি স্ট্রেচ হচ্ছে, তার হাইটও তত বেশি আমরা স্ট্রেচ করে দিচ্ছি, যার ফলে তখন এই দুটো স্কেল অর্থাৎ রেডিয়াল এবং ট্যানজেনশিয়াল স্কেল সেম থাকছে, যার ফলে ইকুয়াল এরিয়া প্রপার্টিটা মেনটেন, এই ইকুয়াল শেপ মেনটেন হচ্ছে। আমি এখানে একটা যদি ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ধরলাম এটা একটা সেল, অর্থাৎ আমরা যে গ্র্যাটিকুলটা আঁকি সেগুলো অসংখ্য এরকম সেলে বিভক্ত। তো অর্থাৎ এদিকে একটা মেরিডিয়ান, এদিকে একটা মেরিডিয়ান, এখানে একটা প্যারালাল। এইবার এইটাকে যদি আমরা প্রজেক্ট করি, গ্লোবের এই অংশটাকে যদি প্রজেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারালালটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্যারালালটা যতটা বাড়ছে, মেরিডিয়ান ততটা হাইট বাড়িয়ে দিচ্ছে, যার ফলে ইকুয়াল শেপ প্রপার্টিটা বজায় থাকছে। এবং এই ইকুয়াল শেপ প্রপার্টিটা এই প্রজেকশনে ইকুয়াল শেপ প্রপার্টিটা বজায় থাকার ফলে আরেকটা প্রপার্টি এখানে আমরা পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে এনি স্ট্রেট লাইন যেটা দ্রাঘিমা রেখাকে কাট করছে, সে যে কোণ উৎপন্ন করে সেটা একটা কনস্ট্যান্ট বিয়ারিং তৈরি করে। অর্থাৎ আমি মার্কেটার প্রজেকশনের জালিকার উপরে যদি কোনো স্ট্রেট লাইন টানি,
তাহলে সেই স্ট্রেট লাইন যে কোনো মেরিডিয়ানের সঙ্গে একটা কনস্ট্যান্ট কোণ ক্রিয়েট করে। সেই জন্য মার্কেটার প্রজেকশনের উপরে ড্র করা যে কোনো স্ট্রেট লাইনকে আমরা বলি রাম লাইন, RHUMBLINE, রাম লাইন বা লক্সোড্রোমও বলা হয় এটাকে, লাইন অফ কনস্ট্যান্ট বিয়ারিং। এটা কেন হলো? অর্থোমরফিক প্রপার্টিটা মেনটেন করতে গিয়ে এই প্রজেকশনে আমরা রেডিয়াল স্কেলটাকেও স্ট্রেচ করেছিলাম, যার ফলে এই প্রপার্টিটা আমরা এই প্রজেকশন থেকে লাভ করেছি। এটা একটা অ্যাডিশনাল প্রপার্টি, অর্থাৎ একটা উদ্দেশ্যে কাজ করলে দেখা যায় যে আর একটা উদ্দেশ্য সফল হয়ে যায়। ব্যাপারটা এরকম, উপরি পাওনা। তো রাম লাইনটা হচ্ছে উপরি পাওনা, যেটাই কিন্তু সব থেকে বেশি কাজে লাগে। আমরা জানি মার্কেটার প্রজেকশনই নেভিগেশন পারপাসে বেশি ব্যবহৃত হয়। নাবিকেরা যখন বা সেলররা যখন জাহাজ চালায় বা বিমান, যদিও এখন বিমান চালা মানে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আগে এটা করা হতো, মার্কেটার্স চার্ট ব্যবহার করা হতো। সেখান থেকে কম্পাস দিয়ে বিয়ারিং মেপে মেপে গতি অভিমুখ ঠিক করা হতো। এবার আমরা স্টেপ গুলো দেখি। তাহলে সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিরিয়া প্রজেকশনে ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর এবং মার্কেটার্স প্রজেকশনে ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর কিন্তু সেম, ঠিক আছে? ওখানেও সেক ফাই, এখানেও সেক ফাই, শুধুমাত্র রেডিয়াল স্কেল ফ্যাক্টরটা দুটোর ক্ষেত্রে অপোজিট। রেডিয়াস অফ জেনারেটিং গ্লোব, আচ্ছা এরা স্টেপ গুলো লিখে কি করব? একই তো হবে, শুধু সূত্রটা আলাদা। হাইট অফ ইকুয়েটর, সরি হাইট অফ এনি প্যারালাল, হাইট অফ এনি প্যারালাল ফ্রম ইকুয়েটর, শুধু এইটুকুই আলাদা। এর সূত্রটা ওখানে ছিল আর সাইন পাই, এখানে হবে কি আর লগ ই tan 90 ডিগ্রি প্লাস 5/2, তাই তো? এটাই হচ্ছে হাইট অফ এনি প্যারালাল ফ্রম ইকুয়েটর, তার সূত্র। এটা কিসের উপরে ভিত্তি করে এসছে? এটা ওই যেটা আমি প্রিন্সিপালটা বললাম, যে সেক ফাই টাইম হারে যেহেতু বেড়ে যাচ্ছে, সেই সম অনুপাতে রেডিয়াল স্কেলটাকে স্ট্রেচ করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে তৈরি করা হয়েছে বা ডিরাইভ করা হয়েছে। তো এইটা ব্যবহার করলে আমরা প্রতিটি প্যারালালের হাইট পেয়ে যাব। এখানে একটা টেবিল করতে হবে, আগেরটাও যেরকম বললাম, ল্যাটিটিউড ফাই, আর হচ্ছে এটা হচ্ছে এইচ ফাই বলেছিলাম, তাহলে এইচ ফাই যতগুলো প্যারালাল লাগতে দেবে ততগুলো এখানে কলাম হবে, ঠিক আছে? একদম সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিরিয়াতে যে স্টেপ, এখানে আমরা সেম স্টেপ ফলো করব, শুধু ইকুয়েশনটা আলাদা হবে। ড্রয়িং এর ক্ষেত্রেও সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিরিয়া আমি যেভাবে বলেছি এটাও সেভাবেই করব। দেখানোর দরকার আছে কি? স্যার হ্যাঁ বলো। স্যার ওয়াইফাই দিয়ে যেটা বের করলাম, ওখানে তো মানে আগে যখন টিউশনে করেছিলাম 2.3026 লগ 10 দিয়ে করেছিলাম না, এখানে আর আসলো হাইট অফ এনি প্যারালাল অ্যাবাভ ইকুয়েটর হ্যাঁ ইকুয়াল টু 2 পয়েন্ট, ওটা কনস্ট্যান্ট, ওটা নিয়ে তো করতে হবে। বল 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 কত ইকুয়েশনটা কি আছে? 2.3026 হুম লগ 10 হ্যাঁ আর ইন্টু ব্র্যাকেটে 90 ডিগ্রি প্লাস 5/2। প্লাস। হ্যাঁ ওটা। এইবার দেখ এখানে কি ই আছে? ই নেই কিন্তু, ই আছে কি? কিন্তু এই সূত্রে ই আছে। ব্যাপারটা এটাই হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, এটাকে সহজ করার জন্য এইটা করা হয়, বুঝতে পারলি? এই যে ই লগের বেজ ই, ই হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, আর লগের ন্যাচারাল বেজ আমরা জানি। লগের সাধারণত আমরা লগ বেজ 10 ধরে ক্যালকুলেশন করে থাকি যে কোনো কিছু, কিন্তু লগের বেজ শুধু যে 10 হবে তা নয়, লগের বেজ যা খুশি হতে পারে। তার মধ্যে সব থেকে পপুলার একটা লগের বেজ ভ্যালু হচ্ছে ই, যেটার ভ্যালু হচ্ছে এইরকম একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে এইটাকে সহজ করে এই ইকুয়েশনটাকে দাঁড় করানো হয়েছে। কারণ এই যে লগের বেজ ই অনেক সময় ক্যালকুলেটরে লগের বেজ ই সেট করা অসুবিধা হয়। দেখবি ক্যালকুলেটরে একটা এইরকম আছে, এটাই বেসিক্যালি লগ ই, বুঝলি? এটাকে বলা হয় ন্যাচারাল লগ, এল এন, ন্যাচারাল লগ। ওই জন্য
যদি এই সূত্রটাকে ইউজ করিস তাহলে এই ln টা ইউজ করবে। তাহলে সূত্রটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে r log base e tan 90 ডিগ্রি প্লাস phi বাই 2। এবার আমরা যদি একটা উদাহরণ হিসেবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, ধরে নিলাম আমার যে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব বেরিয়েছে 2.15। এবার 20 ডিগ্রি নর্থ বা সাউথ প্যারালালের হাইট বের করব। তাহলে কি করতে হবে? প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে tan 90 ডিগ্রি প্লাস phi বাই 2 সেটা আগে বের করে নেব। তাহলে tan ডাবল ব্র্যাকেট 90 প্লাস 20 ভাগ 2, তাহলে tan 90 ডিগ্রি প্লাস phi বাই 2 ব্র্যাকেট ক্লোজ হলো। এবার কি ছিল? লগ বেজ ই। আর আমরা জানি লগ বেজ ই মানে হচ্ছে ন্যাচারাল লগ, আর সেটা ক্যালকুলেটরে এই যে ln যে বাটনটা আছে সেটা ব্যবহার করলে আমরা লগ বেজ ই করতে পারবো। তাহলে আমি এবার চাপলাম ln অ্যান্সার, অর্থাৎ আমি tan 90 ডিগ্রি প্লাস phi বাই 2 করে যেটা পেয়েছি। তাহলে আমার লগ বেজ ই tan 90 ডিগ্রি প্লাস phi বাই 2টা কমপ্লিট হলো। এবার যেটা করব সেটা হচ্ছে সিম্পলি এর সঙ্গে আমি r গুণ করব, তাহলে 2.15 এই যে আমার চলে এলো 20 ডিগ্রি প্যারালালের হাইট ফ্রম ইকুয়েটর 0.766। ঠিক আছে, তাহলে মার্কেটার প্রজেকশনের সঙ্গে সিলিন্ড্রিক্যাল ইকুইলিব্রিয়াম প্রজেকশনের ডিফারেন্সটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এর বাইরে আর কি আসবে? ট্যানজেনশিয়াল স্কেল ফ্যাক্টর আসতে পারে, সেটা তো বললাম। অ্যাকচুয়াল স্কেল বের করতে বলতে পারে। তাছাড়া শর্ট কোশ্চেন কিছু হতে পারে, লেন্থ বিয়ারিং বলতে পারে, মার্কেটার প্রজেকশনে কোন একটা স্ট্রেট লাইন দিয়ে তার বিয়ারিং মাপতে বলতে পারে, তার লেন্থ মাপতে বলতে পারে। সেটা আমরা মানে গ্রাফিক্যালি যদি আমরা গ্র্যাটিকিউল আঁকি তাহলে গ্রাফিক্যালি বের করতে পারবো। না হলে ধর এরকম একটা বলেছে, এটা হচ্ছে 10 ডিগ্রি নর্থ প্যারালাল, এটা হচ্ছে 20 ডিগ্রি নর্থ প্যারালাল, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, এইবার বললো যে এ এবং বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করো, বিয়ারিং এবং ডিস্টেন্স। যদি গ্র্যাটিকিউলটা আঁকা থাকে তাহলে তার উপরেই স্ট্রেট লাইনটা যোগ করে স্কেল দিয়ে মেপে বলে দিলেই হয়ে যাবে। আদারওয়াইজ যেটা করা যায় সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই হাইটটা বের করে নেব, অর্থাৎ হাইট অফ 10 ডিগ্রি বের করব আর হাইট অফ 20 ডিগ্রি বের করব, তারপরে তার দুটো ডিফারেন্স করলে এইটা পেয়ে যাব, তাই তো? আর এই যে লেন্থটা সেটা যদি বের করতে যাই তাহলে পাই আর বাই 180 ইন্টু 100 মাইনাস 80 করলে এই লেন্থটা পেয়ে যাব। তাহলে এবার দেখ, একটা ত্রিভুজ তার লম্ব আর ভূমি পেয়ে গেলাম, অতিভুজটা বের করতে হবে। পারবো তো করতে? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বেরিয়ে যাবে। এরকম কিছু কিছু শর্ট কোশ্চেন থাকতে পারে। আর বিয়ারিংটা তো তোর কি বলবো, বিয়ারিংটাও বের করে যাবে। এই কোণটা মানেই হচ্ছে এই কোণটা, এটা 90 ডিগ্রি। তাহলে হ্যাঁ, আমি যদি 3টে বাহু জানি তাহলে কোণ তো সূক্ষ্ম কোণ তো বের করতে পারবো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে বাহু যদি জানি তাহলে সূক্ষ্ম কোণ তো বের করতে পারবো। যেই এই কোণটা পেয়ে গেলাম তার মানে তখন এই কোণটা 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো, তাহলে তার বিয়ারিং পেয়ে যাবো। ঠিক তাই তো? গুড। তাহলে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে যদি এরকম কোনো অঙ্ক দেয় করতে পারবি। গুড। ঠিক আছে, এবার আমি এক্সারসাইজ কিছু তৈরি করি, ছোট ছোট শর্ট কোশ্চেন, সেগুলো পাঠাই, তাহলে আরো কিছু প্রবলেম উঠে আসবে। তাহলে আঁকাটা কিন্তু প্র্যাকটিস কর, ওখানেই নাম্বারটা কিন্তু কমবে। মানে বিশেষ করে যেগুলো ফ্রি হ্যান্ড করতে হয় ওই প্রজেকশন গুলো, মানে যত আঁকবি তত সূক্ষ্মতা তৈরি হবে আঁকার মধ্যে। আঁকাটা একটু প্র্যাকটিস করতে হবে।